আমি না থাকায় আপনি কষ্ট পেয়েছেন? লাইক সিরিয়াসলি? আমাকে তো দুই চোখেও দেখতে পারেন না, আবার দূরেও যেতে দিতে চান না। আপনি অ্যাকচুয়ালি চানটা কি? তোকে চাই। আই ওয়ান্ট ইউ। হ্যাপি? নাও শাট আপ। এরপর আর একটা কথাও বলেননি উনি। গাড়ি থেকে নেমে সোজা কোলে তুলে নিয়েছেন আমায়। আমার হাজার বাধাও তার কাছে বিন্দু মাত্র গুরুত্ব পায়নি তখন। আমাকে কোলে নিয়ে বাড়ি ঢুকতেই সবাই কেমন ভাবে যেন তাকালো, যেন ভূত দেখছে সবাই। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল আমার। উনি কোনো কথা না বলে আমায় নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতেই মামু বলে উঠলেন, ওকে এভাবে কোথা থেকে আনছিস? পায়ে ব্যথা পেয়েছে নাকি? শরীর অসুস্থ? কিডন্যাপ? তোমার ছেলে আমায় মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। কি? এত অবাক হওয়ার কি আছে? আমার বউ আমার সাথে থাকবে। সে যদি খোলা পেয়ে লাফালাফি করে তো উঠিয়ে আনতে হবে। যেমন বাপ তার তেমনই ছেলে। বাবা, এত প্রেম! আপুর কণ্ঠ কানে আসতেই পেছন ফিরে তাকালাম। আপি, বুড়ি কখন এলি? মাত্রই আমার দেবরের সাথে প্রেম তো ভালোই চলছে। বা, দুই বোনে জড়াজড়ি করছে আর আমার ভাই ডাফারের মতো দাঁড়ায় আছে। আরে আমাকে জড়াই ধরবি না? অব্র ভাইয়ার কথা শুনে সবাই হেসে উঠল। শুভ্র হেসে ওনাকে জড়িয়ে ধরলেন। এতক্ষণে আমার কিউট দিদা মুখ খুললেন। সবাই জোরাজোরি করছিল, আমাকে কে ধরবে? আমার দুই বয়ফ্রেন্ড তো বউ পেয়ে আমাকে ভুলেই গেছে। আমি দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরলাম একে একে সবাই, কিন্তু আপু ধরতে গেলেই দিদা আপুকে তাড়াতাড়ি থামিয়ে দিলেন। না না, বড় নাথ বউ, তুমি নিচু হয়েও না, আমিই উঠে দাঁড়াচ্ছি। দিদা উঠে দাঁড়িয়ে আপুকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন। আপুকে এক্সট্রা আদর কেন? কারণ তোর আপু এক্সট্রা জিনিস দিচ্ছে। মানে? রুহি প্রেগনেন্ট, রোদ। হোয়াট? এত তাড়াতাড়ি? বলেই জিভায় কামড় দিলাম। বুঝতে পারছি রং জায়গায় রং কথা বলে ফেলেছি। কথা কাটাবার জন্য বলে উঠলাম, না মানে আমি বলছিলাম কি, আমি যে এত তাড়াতাড়ি খালেমণি হব আমি তো ভাবতেই পারিনি। কে বললো তুমি খালামণি হচ্ছ? তো আপুর বেবি হলে তো আমি খালামণিই হব। জি না, তুমি কাকিমণি হবা। অবভিয়াসলি নট। অবভিয়াসলি ইয়েস। আপনি বললেই হবে নাকি? মগের মুলুক পাইছেন? আমি কাকিমণি হব না, বরং আপনি ওর খালু হবেন, তার মানে আঙ্কেল। জি না, আমি। আরে স্টুপিড গার্লস, ঝগড়া থামা। ছোট দাদু ভাই, এবার তো তোমার পালা। বউকে শুধু কোলে নিয়ে ঘুরলেই হবে নাকি? বউয়ের কোলেও তো কেউ চাই। কেন? বৌমনির বেবি আছে, ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবে। ওনার এমন কথায় আমার ব্যাপক হাসি পাচ্ছে, কিন্তু দিদার মুখটা রীতিমতো চুপসে গেল। সবাই চুপচাপ, কারণ ওনার আর আমার সম্পর্ক যে স্বাভাবিক না তা সবাই একটু হলেও জানে। তা তো ঘুরবেই, কিন্তু দাদু ভাই, সন্তান হলো সম্পর্কের মধ্যে একটা শক্ত বাঁধন, এগিয়ে যাওয়ার নতুন সিঁড়ি। একটা সন্তানই পারে সম্পর্কের বাঁধনগুলো বেঁধে রাখতে। দিদার কথাটা শেষ না হতেই উনি আমাকে টেনে রুমে নিয়ে এলেন। এভাবে রুমে নিয়ে আসার কোনো মানেই হয় না। সবাই যে অবাক হয়েছে বুঝতে পারছি আমি। আমি নিজেও চরম অবাক। উনি আমাকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লক করে নিজেও সোফায় বসে পড়লেন। ওনার চোখ মুখ অসম্ভব রকম লাল হয়ে আছে, মনে হচ্ছে প্রচুর টায়ার্ড। আধা ঘন্টা যাবৎ দুজনেই চুপচাপ বসে আছি, আমি কিছু বলার সাহস পাচ্ছি না। ওনার মাথায় কি চলছে কে জানে। আর উনিও মাথা নিচু করে বসে আছেন। অবশেষে উনি অসম্ভব শীতল গলায় বলে উঠলেন, রোদ, হুম। তুমি কখনো বেবি নেবে না। আর চোখে তাকিয়ে বললাম। ওনার কথায় যেন আমি অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেলাম। কি বলছেন এইসব? প্রথমত আমাদের মাঝে তেমন কোনো রিলেশনই নেই যে বেবির কথা আসবে। দুজনের মাঝে দূর সম্পর্কের আত্মীয় আত্মীয় একটা ভাব, সো বেবি নেয়ার তো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত নেবই না বা কেন? কেন নিব না কেন? আমি বলেছি সো নিবে না, ব্যাস। সবকিছুতে ব্যাস বলে দিলেই হবে না। আই ওয়ান্ট এক্সপ্লেনেশন। তুমি জানো বেবিনের লাইফ রিস্ক থাকে। যদি তোমার কিছু হয়ে যায়, কি দরকার লাইফ রিস্ক নেওয়ার? কখনো না, তুমি নিবা না। সো সিলি মিস্টার শুভ্র, মা হতে গেলে রিস্ক তো সব মেয়েকেই নিতে হয়, তাই বলে সবাই বেবি নেওয়া কি বাদ দিয়ে দেবে নাকি? আমি সবার কথা বলিনি, শুধু তোমার কথা বলছি, আর যা বলছি তাই হবে। পাগলের মতো কথা বাদ দিন তো। আমাদের মধ্যে এইসব নিয়ে কথা বলাটা শোভা পায় না। তাছাড়া
এমন কোনো দিন আসলে আমি অবশ্যই বেবি নিব। আই ওয়ান্ট আ বেবি। বাট আই ডোন্ট ওয়ান্ট। তুমি চাইলে অ্যাডপ্ট করতে পারো, বাট নিজে কখনো না। এনাফ ইজ এনাফ শুভ্র, এসব পাগলামো বাদ দিন প্লিজ। আর এই টপিকটাও অফ করেন। সবকিছু আপনার ইচ্ছাতে হবে না, আমার চাওয়াও থাকতে পারে। আর সব মেয়েই মা হতে চায়, আর ছেলেরা বাবা। আর আপনি কি না? আমি চাই না। আপনি চানটা কি? হ্যাঁ, আজ বলেই দিন অ্যাকচুয়ালি আপনার চাওয়াটা কোথায়। উনি হঠাৎই উঠে দাঁড়িয়ে আমার গাল চেপে ধরলেন, মনে হচ্ছে গালের হাড় এখনই মট করে ভেঙে যাবে। আই জাস্ট ওয়ান্ট ইউ, নাথিং এলস। শুধু তোকে চাই আমার, আন্ডারস্ট্যান্ড? আর কিচ্ছু না। বেবি তো কখনোই না। কথাটা বলেই আমায় ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। গালটায় প্রচন্ড ব্যথা করছে। ওনার মাথায় কি চলে কিচ্ছু বুঝতে পারি না আমি। মাঝে মাঝে মনে হয় উনি মারাত্মক রকম ভালোবাসেন আমায়, যাকে বলে ডেঞ্জারাস লাভ। কিন্তু আবার মুহূর্তেই মনে হয় আমার থাকা না থাকাতে ওনার কিচ্ছু যায় আসে না। আসলে চানটা কি উনি? আমি এখনো বুঝতে পারলাম না। কনফিউজিং ক্যারেক্টার মিস্টার শুভ্র আপনার। রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, হাত ভর্তি শপিং ব্যাগ। আমি একা নই, ফুল ফ্যামিলি আজ শপিংয়ে বেরিয়েছি। ব্যাপক মজা হচ্ছে, তার সাথে আমার প্যারাময় জামাইয়ের প্যারা তো আছেই। এদিকে যেও না, ঠিকভাবে হাঁটো, এক্ষুনি পড়ে যেতে, দৌড়াচ্ছ কেন? উফ উফ, বিরক্তিকর। আমি বাচ্চা নাকি? সবাই সামনে সামনে হাঁটছে না, আমি আর শুভ্র পেছনে। দেখুন ফুচকা স্টল, চলুন না ফুচকা খাবো প্লিজ প্লিজ। ছি, লুক এট হিজ হ্যান্ড। কি বিশ্রীভাবে হাত দিয়ে মাখাচ্ছে। একদম খাবার না, চলো। প্লিজ না। নো, তুমি খেলে বৌমনিও খাবে, পরে বেবির ক্ষতি হবে। তুমি তাই চাচ্ছ? ওকে ফাইন, দাঁতে দাঁত চেপে বললাম। আচ্ছা, ওই ফুলগুলো নিব। রেড কালার ইজ মাই ফেভারিট। সবগুলো লাল গোলাপ নিব আমি। এতগুলো 100 পিস হবে। সো আমি নিবই নিব। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি। কে শুনে কার কথা? রেড রোজ ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার। ওনার কথায় পাত্তা না দিয়ে দিলাম এক ভোঁদর। ওনার কথা শুনতে যাব কেন? হ্যাঁ, পেছন থেকে উনি ডেকেই চলেছেন। ডাকুক, তাতে আমার কি? রোদ প্লিজ, দেখে গাড়ি আছে, প্লিজ রোদ থামো, রোদ। ওনার হাতে ধরা পড়ার কোনো শখই নেই আমার। ধরতে পারলে পুরো আস্ত চিবিয়ে চিবিয়ে খাবে এই লোক। তবু ওনার রিয়াকশনটা দেখার লোভ সামলাতে পারলাম না। পেছনে তাকালাম, ওনার চেহারায় একরাশ ভয়ের চিহ্ন। উনিও হঠাৎই দৌড়াতে লাগলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেল। সামনে তাকাতেই প্রচন্ড ঝটকায় ছিটকে পড়লাম। চোখ দুটো বন্ধ হয়ে আসছে, বুঝতে পারছি রক্তে শরীর ভিজে যাচ্ছে। চারপাশটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে আমার। চোখ দুটো বোঝার আগে কারো মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। হ্যাঁ, শুভ্র। টলমল চোখে কি যেন বলে চলেছে ক্রমাগত। তারপর কি হয়েছিল জানি না। যখন চোখ খুলি তখন আমি হসপিটালের বেডে। আমার চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, শুধু শুভ্র নেই। কিন্তু মনটাও ওনাকেই খুঁজছিল। কিন্তু আমার থাকা আবার না থাকাতে হয়তো ওনার কিছুই যায় আসে না। তাই এই অবস্থাতেও ফেলে চলে গেছেন আমায়। হাহ। সবাই এক এক করে মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। শুধু থেকে গেল আপু আর মামনি। আপুর কাছ থেকে জানলাম সবাইকে টেনশনে ফেলে গত 24 ঘন্টা খুব আরামে শুয়েছিলাম আমি। ডক্টর অবজারভেশনের লাস্ট আওয়ারে সেন্স ফিরেছে আমার। বাপ রে, হোয়াট আ ভাগ্য, টেনে টেনে বেঁচে গেলাম দেখি। কৌতূহলবশত আপুকে জিজ্ঞেস করেই ফেললাম, উনি কোথায় আপু? উনিটাকে? উফ আপু, তোমার দেবরের কথা বলছি। ওহো, তাকে তো পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস, এখন আবার খবর নেওয়া হচ্ছে? মানে কি বলছো এসব? তোকে বলেছিলাম না রোদ, আমার ছেলেটা তোকে পাগলের মতন ভালোবাসে। অনেস্টলি বলছি, আজ তোর কিছু হয়ে গেলে আমার ছেলে সব ভেঙে চুরমার করে ফেলতো। ভরিতা না করে বলবা প্লিজ, কি হয়েছে? আর উনিই বা কোথায়? ঠিক আছেন তো? এবার বড্ড টেনশন লাগছে, কাহিনীটা কি আসলে? তবে আপু আর মামনির কাছে সব শুনে আমি টোটালি নির্বাক। শুভ্রও এমন করতে পারে? ওদের কথা অনুসারে ঘটনা হলো এই, রোদের দিকে গাড়ি আসতে দেখে ছুটে এসেছিল শুভ্র, বাট শেষ রক্ষা হলো না। নীলির মতো রোদকেও নিথর হয়ে পড়ে থাকতে দেখে বুকে মোচড় দিয়ে উঠলো তার। দৌড়ে রোদকে জড়িয়ে ধরে চেঁচাতে লাগলো, কিন্তু ততক্ষণে রোদের চোখের পাতাও বুঝে গেছে। রোদ, এই রোদ, এই পিচ্ছি, চোখ খোলো প্লিজ, কথা বলো। এই মেয়ে। শুভ্র, ওকে হাসপাতালে নিতে হবে, ওঠা ওকে। বাবা দেখো, কথা বলছে না, ও কথা বলছে না। এমনিতে তো ধমকিও থামাতে পারি না, আজ দেখো কথা বলতে বলছে তাও বলছে না। বাবা তুমি একটু বলো না, এটা কথা বলতে বলো, আমি জাস্ট শুনবো। শুভ্র, পাগলামি করিস না। গেট আপ মাই সান।
ও ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি হাসপাতালে চল। কি বলছো বাবা? ও ঠিক আছে, একদম ঠিক আছে। এই বিচ্ছে, এই একটু বলো তুমি ঠিক আছো? বাবা প্লিজ ওকে বলো না, কিছু বলতে বলো প্লিজ বাবা। আমি শ্বাস নিতে পারছি না বাবা, ওকে উঠতে বলো। শুভ্র, গেট আপ ম্যান। পাগল হয়ে গেলি? অব্র আর শুভ্রর বাবা শুভ্রকে কোনো রকম উঠিয়ে হসপিটাল পর্যন্ত এনেছে, কিন্তু বিপত্তি দেখা দিয়েছে অপারেশন থিয়েটারের সামনে। শুভ্র কিছুতেই রোদকে ওটিতে নিতে দেবে না। তার ধারণা ওই রুমে নিয়ে গেলে রোদ আর ফিরবে না, ওরা ওকে মেরে ফেলবে। তাকে অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না। তার এক কথা, তার রোদ তার সাথেই থাকবে, কোথাও যাবে না ব্যাস। শুভ্র, কি পাগলামো করছিস? তুই বাচ্চা না, ডক্টরদের কাজ করতে দে। না, কেউ টাচ করবে না ওকে। মা, তুমি বুঝতে পারছো না, ওরা আমার রোদকে মেরে ফেলবে। নীলকেও মেরে ফেলেছে, রোদকেও মেরে ফেলবে। আমি আমার রোদকে ওদের কাছে দিব না, কিছুতেই না। শুভ্রর বাবা ছেলে পাগলামো হয়তো আর নিতে পারলে না, অনেকক্ষণ থেকে সহ্য করছেন এই সপ্তাহে। তো শুভ্রর গালে জোরে সোরে একটা থাপ্পড় বসিয়ে দিলেন সে। অনেক কষ্টে রোদকে ওটিতে ঢুকানো হলো, বাট শুভ্র কি এত সহজে মানবে নাকি? কখনোই না। সে ওটির দরজায় ক্রমাগত লাথি দিচ্ছে, তার উদ্দেশ্য ওটির দরজা ভেঙে ফেলা এবং রোদকে উদ্ধার করা। কেউ ওকে বাধা দিচ্ছে না, মূলত সবাই এতে অবাক হচ্ছে। কি করবে তাই বুঝছে না কেউ। রোদকে নিয়ে চিন্তা বাদ দিয়ে শুভ্রকে নিয়ে চিন্তায় পড়ে গেছে সবাই। রোদের মতো ছেলে এমন ধরনের পাগলামো করতে পারে, তা কারো চিন্তাই করতে পারেনি কেউ। শুভ্র, বাবা শান্ত হ, ওখানে রোদ ভালো আছে। মিথ্যা, সব মিথ্যা। নীলের সময় তোমরা বলেছিলে নীলে ফিরবে, কিন্তু ও ফেরেনি। এবার রোদকেও নিতে চাও তোমরা? দিব না নিতে। আমার রোদের কিছু হলে সব শেষ করে ফেলবো আমি। আই উইল ফিনিশ এভরিথিং অ্যান্ড আই উইল ডু ইট। শুভ্র ভাই, এমন করছিস কেন? স্বাভাবিক হও প্লিজ। হ্যাঁ শুভ্র ভাইয়া, প্লিজ বোঝার চেষ্টা করুন, সব ঠিক হয়ে যাবে। বৌমনি, বৌমনি তুমি বাবাকে বলো আমার রোদকে আমায় দিয়ে দিতে। আমি আর কিচ্ছু করবো না, প্রমিস। প্লিজ বৌমনি বলো না, ওরা রোদকে মেরে ফেলবে। রোদ হয়তো একা ভয় পাচ্ছে। মা, তুমিও এবার আমায় একা করে দিবা? এবার আর বাঁচবো না, প্লিজ এমনটা করো না তোমরা, সত্যি মরে যাব। আমি শুধু রোদকে চাই, প্লিজ দিয়ে দাও। আমি পাগল হয়ে যাচ্ছি মা, একটু বাঁচতে দাও আমায় প্লিজ। তখনই ডক্টর বেরিয়ে আসে, মুখে মুচকি হাসি। এই যে মিস্টার, আপনার রোদ একদম ঠিক আছে, একটু পরেই ওকে দেখতে পাবেন। দরজা ভাঙার কোনো দরকার নেই। আর ডক্টরের কথায় শুভ্র শান্ত হলো বলে মনে হলো না। সে রুমের ভেতর ক্রমাগত উকি ঝুঁকি দিয়ে চলেছে। হ্যাঁ, এমনি ঠিক আছে, তবুও 24 ঘন্টার মধ্যে চেঞ্জ ফিরে গেলেই টেনশন ফ্রি হতে পারে, নয়তো কোমায় চলে যেতে পারেন। মাথার চোটটা একটু গাঢ়, নয়তো এভরিথিং ইজ অলরাইট। এই 24 ঘন্টা শুভ্র ডক্টর আর নার্সদের জ্বালিয়ে খেয়েছে। কেন রোদ কথা বলছে না? তারা রোদের সাথে কি করেছে? তার রোদকে কোনো ইঞ্জেকশন দেওয়া যাবে না, রোদের কাছে কোনো ডক্টর আর নার্স আসতে পারবে না। তার রোদের কাছে শুধু সেই থাকবে। অবশেষে শুভ্রকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সে এখন পাশের কেবিনে ঘুমোচ্ছে। শুভ্র যে রোদের জন্য এমন পাগলামো করেছে তার রোদের বিশ্বাসই হচ্ছে না। আবার লজ্জাও লাগছে। ছি, সবাই কি ভাবছে? বেডে আতশোয়া হয়ে বসে আছি, পাশে আপু আর মামানি। আপু অনর্গল কথা বলে চলেছে। আমার চুপচাপ বোনটা আজ এত বাচাল কিভাবে হয়ে গেল বুঝতে পারছি না তো। হঠাৎই কেউ একজন প্রচন্ড জোরে দরজা খুলে ভেতরে ঢুকলো। প্রথম দফায় চমকে গেলেও শুভ্রকে দেখে শান্ত হয়ে বসলাম। উনি এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলেও আমাকে বসে থাকতে দেখা মাত্রই থেমে গেলেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার কাছে এসে হাত চেপে ধরলেন। রোদ চলো। আমি তো অবাকই, সাথে সবাই অবাক। এর মধ্যে সবাই রুমে প্রবেশ করেছে। মামুকে দেখে মনে হচ্ছে তিনি বিন্দুমাত্রও অবাক হননি। শুভ্র যে এমন পাগলামো আবার কন্টিনিউ করবে তার সম্পর্কে তিনি অবগত। কি হলো চলো। উপস, সরি। কথাটা বলেই কোলে তুলে নিলেন, হাতে স্যালাইন লাগানো। টান পড়ায় রক্ত উঠে গেল, ব্যথায় কুকিয়ে উঠলাম। তিনি ভ্রু কুঁচকে আমার হাতের দিকে তাকালেন। তুমি তো হাঁটতে পারবে না, আমি বলেছিলাম না ওকে সব না লাগাতে। কেন লাগিয়েছেন এগুলো? ওয়াই? ওনার চিৎকারে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। লোকটা কি আসলেই পাগল টাগল হয়ে গেছে নাকি? উনি আবার আমাকে সাবধানে বেডে বসিয়ে দিয়ে ধীরে ধীরে হাতের স্যালাইনটা খুলে নিলেন, এমন ভাবে যেন সুইটাও ব্যথা পেয়ে যেতে পারে ওনার হাতের ছোঁয়ায়। আমি শুধু ওনাকেই দেখছি, কেমন বাচ্চা বাচ্চা লাগছে ওনাকে। আচ্ছা, আজ যদি সত্যি মনিটরে যেতাম তাহলে কি সত্যি উনি পাগল টাগল হয়ে যেতেন নাকি? ওনার কাজ শেষ হতেই আবারও কোলে তুলে নিলেন আমায়।
আর সোজা দরজার দিকে হাঁটা দিলেন। শুভ্র, কই নিয়ে যাচ্ছিস ওকে? বাসায়। হোয়াট? আল্লাহ, আমার ছেলে কি সত্যিই পাগল হয়ে গেছে? আরে বাপ, আজই অপারেশন হলো। আল্লাহর হস্তে 2টা দিন এখানে থাকতে দে। 1 মিনিটও থাকতে দিচ্ছি না। ও আমার সাথেই থাকবে। এখানে টাফারদের মাঝে তো কখনোই ওকে রাখবো না আমি। যখন তুমি সুই ঠকিয়ে দেয়, ম্যানারলেস। ওনার কথা শুনে আমার হাসিতে পেট ফেটে যাচ্ছে। আল্লাহর কি কি দেখা বা মিস্টার আবরার শুভ্র কিনা এমন ভিত্তিহীন পাগলামো করছে। চুপ, এমন ভাব করছিস বউ তোর একার আছে? আরে এখানে আমাদের সবারই বউ আছে। বউকে নিয়ে চিন্তা আমরাও করি, বাট তোর মতো বাড়াবাড়ি করি না। তোমাদের বউরও বুড়ো, বাট আমারটা বাচ্চা, সো ডিফারেন্স তো হবেই। ওনার এমন 1 নম্বরের ফাউল যুক্তির পর মামু বলার মতো আর কিছুই খুঁজে পেলেন না। শুভ্র অন্য কারো বর হলে আর আমি হিরোইন না হয়ে অডিয়েন্স হলে এতক্ষণে হাসিতে গড়াগড়ি খেতাম আমি। বাট ব্যাপারটা যেহেতু আমায় ঘিরে, তাই এখন বড্ড লজ্জা লাগছে। ওনার জেদের সামনে সবাইকে হার মানতে হলো। অবশেষে বাসায় আমার চিকিৎসার ব্যবস্থা করা হলো। রাত 11:32 আমি বিছানায় শুয়ে আছি, আর উনি আমার পাশে আধশোয়া হয়ে বসে ল্যাপটপে কিছু একটা করছেন। এটা কি হলো? কি? কি মানে? আপনি এমনটা কেন করলেন? আমি আবার কি করলাম? হসপিটাল থেকে ওভাবে নিয়ে এলেন কেন? সবাই কি ভাবছে বলুন তো? তুমি উদ্ভট জায়গায় কেন থাকবা? তাছাড়া তুমি তো একদম ঠিক আছো। কি? লাইক সিরিয়াসলি? আমার মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ, আর আপনার মনে হচ্ছে আমি ঠিক আছি? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন, যে শাট আপ রোদ, অলওয়েজ বেশি কথা বলা ইম্পর্টেন্ট না। চুপচাপ না করে ঘুমাও। ওহ, অবশেষে মিস্টার আবরার শুভ্র নিজে ক্যারেক্টারে ব্যাক করেছেন। থ্যাংক গড। বিছানায় শুয়ে ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। ইচ্ছে করছে ওনার গুছিয়ে রাখা চুলগুলো এলোমেলো করে দিই। এত কিউট কেন উনি? ইস, এত কিউট অ্যান্ড হ্যান্ডসাম একটা ছেলে আমার হাজবেন্ড। ভাবতেই তো শরীর শিউরে ওঠে আমার। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আসলেই অনেক সুন্দর। উনি ল্যাপটপ থেকে মুখ তুলে সামনে তাকালেন, তারপর একটা মুচকি হাসি দিয়ে ল্যাপটপটা সাইড টেবিলে রেখে আমার দিকে তাকালেন। তো মিসেস নওশিন আবরার, আধা ঘন্টা তাকিয়ে থাকার পর আপনি বুঝতে পারলেন আমি সুন্দর। আপনি এত সুন্দর কেন? ছেলেদের এত সুন্দর হতে নেই। সৌন্দর্য তো মেয়েদের জন্য। তাই তো, ছেলেরা সুন্দর হলে কি সমস্যা? অবশ্যই সমস্যা। এই যে আপনার বদলে আমি যদি বেশি সুন্দর হতাম, তো আপনি আমার দিকে তাকিয়ে থাকতেন। কিন্তু এখন তো উল্টো হচ্ছে। ব্যাপারটা প্রকৃতি মেনে নিতে চাচ্ছে না তো। এটা নিঃসন্দেহে হাস্যকর। কোনো মেয়ে একটা ছেলের দিকে হাঁ করে তাকিয়ে আছে, ব্যাপারটা ঠিক ভালো দেখায় না তো। উনি আমার কথায় হো হো করে হেসে উঠলেন। দেখেই বোঝা যাচ্ছে মন খুলে হাসছেন, আর আমি মন ভরে দেখছি। মিনিটে 1000 বার আমি এই ছেলেটার প্রেমে পড়তে রাজি। আমাকে তাকিয়ে থাকতে দেখে উনি হাসি থামিয়ে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন। আমি তো রীতিমতো ফ্রিজড। এটা কি হলো? উনি নিজে থেকে? কেমনে কি? উনি মুচকি হেসে আমার শরীরে কাঁথা টেনে দিয়ে লাইট অফ করে অন্যদিকে হয়ে শুয়ে পড়লেন। হয়তো শান্তির ঘুম ঘুমোচ্ছেন, কিন্তু আমার ঘুম তো হারাম করে দিলেন। চোখে শুধু স্টার জলসার মতো একটা সিনই চলছে। হি কিসড মি। সকালে ঘুম ভেঙে নিজেকে ওনার 2 হাতের বাঁধনে খুঁজে পেলাম। খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখেছেন আমায়, যেন এক্ষুনি ছুটে পালাবো আমি। আমি একটু নড়ে চড়ে উঠতেই উনি আরো শক্ত করে চেপে ধরলেন। ওনার গায়ের একদম অন্যরকম স্মেলটা আমার নাকে ধাক্কা দিয়ে যাচ্ছে বারবার। নিজেকে ওনার এত কাছে ফিল করার সুযোগ করে দিচ্ছে যেন। আমি শুধু ওনাকেই দেখছি। বুজে থাকা চোখ দুটো যেন ঘন লম্বা পাপড়ি, হালকা বাদামি এলোমেলো চুল, ডার্ক রেড একজোড়া ঠোঁট, খাড়া নাক, থুতনির কাছে একটা টকটকে কালো তিল, আর টকটকে ফর্সা চামড়া। ওনার গায়ের প্রতিটা লোমও যেন এক একটা কিউটের ডিব্বা। ইস, এতটা সুন্দর না হলেও তো চলতো। সময়গুলো থেমে থাকে না, কেমন অবিরাম ছুটে চলে। দেখতে দেখতে আরো 2 সপ্তাহ চলে গেল। আমি এখন একদম সুস্থ। রাত 8টা বাজে। খুব মনোযোগ দিয়ে পড়ছি। কিছুক্ষণ পরে অ্যাডমিশন টেস্ট। কিছুই যেন পড়া হয়নি। টেনশন। হঠাৎই উনি এসে চোখ থেকে চশমাটা খুলে নিলেন। আরে, এটা কি হলো? আমি পড়ছি তো, চশমা দিন। চশমা পরো কেন? আগে তো পড়তে না? মাথা ব্যথা করলে মাঝে মাঝে পড়ি, এখন দিন তো। মাথা ব্যথা করলে মাথায় তেল দিতে হয়। তুমি তো জীবনও তেল দাও না,
আমি তেল লাগিয়ে দিচ্ছি, ওয়েট। হোয়াট? নো ওয়ে। আমি তেল দিচ্ছি না। তেল দিলে কেমন চিপচিপে লাগে, তার উপর পেত্তি পেত্তি লাগে। কাল আমার কোচিং আছে, আজ তো কোনোভাবেই আমি তেল লাগাবো না। ঠাড়াই দিব একটা। অবশ্যই সম্পর্ক আছে, তেল দিয়ে ভুছে যে যাবো, মানুষ কি বলবে? কোচিংয়ে চেহারা দেখাতে চাও? এখন তো আরো বেশি করে দিয়ে দেব। নো। ইয়াস। ওনার জেদের সামনে কোনো দিনই পেরে উঠিনি, আজ যে পারবো সে আশাটাও রাখাটা নিরাশা। উনি আমার মাথায় বেশ যত্ন করে তেল লাগিয়ে দিচ্ছেন, প্রতিটা চুলকে এমনভাবে নাড়া দিচ্ছেন যেন চুলগুলোকে উনি ঘুম পাড়ানোর চেষ্টায় আছেন। তেল লাগানো শেষ করে চিরুনি দিয়ে আঁচড়াতে বসলেন উনি। বাহ, তোমার চুল তো অনেক বড়, আগে খেয়ালই করিনি। কোমরের নিচ পর্যন্ত পড়ে। জানো, আমি ভেবে রেখেছিলাম আমার মেয়ের এত বড় চুল রেখে দেব। তাই? কিন্তু আপনি তো হতে চান না। এখন আর ইচ্ছে নেই। কেন? স্বপ্নগুলো নীলিয়াপুর সাথে দেখেছিলেন তাই, নাকি হারানোর ভয় পান? উনি আমার কথার উত্তর না দিয়ে দুই কাঁধে দুটো বিনুনি ঝুলিয়ে দিয়ে বললেন, একদম বাচ্চা বাচ্চা লাগছে। তুমি তো পিচ্ছি কেন? আমি তো ভেবেই পাচ্ছি না, সামনে বসে থাকা গুলুমুলু বাচ্চাটা আমার বউ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।